বাড়ির আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল। পদ্মজা বিছানায় এক কোণে চুপটি করে বসে আছে। ঘরে দুষ্টু রমণী আছে কয়েকজন, নিজেদের মধ্যে রসিকতা করছে, উচ্চস্বরে হাসছে। অথচ এরা এই বিপদের সময় পাশে ছিল না। ভীষণ গরম পড়ছে। পদ্মজার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি, গরমে শুধু ঘামছে না, বমি পাচ্ছে। প্রেমা পদ্মজার পাশে বসেছিল। পদ্মজা প্রেমাকে ফিসফিস করে বলল, এই বুনু, আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে। প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে। হেমলতা রান্নাঘরে ছিল। প্রেমা লেবুর শরবতের কথা বললে তিনি বললেন, তুই যা, আমি নিয়ে যাচ্ছি। লেবু গাছ থেকে সবেমাত্র ছিঁড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মজার ঘরের দিকে এগিয়ে গেলেন তিনি। গিয়ে দেখলেন পদ্মজা বিছানায় এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, উৎসুক করছে। ঘর ভর্তি অন্যান্য মানুষ। তিনি সবার উদ্দেশ্যে বললেন, সবাই অন্য ঘরে যাও, পদ্মজাকে একা ছাড়ো। হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে যায়। তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বলেন, সবসময় মুখ বন্ধ করে রাখা ভালো নয়। যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দুমাত্র অসুবিধার মুখোমুখি হবি না। গরমে তো শেষ হয়ে যাচ্ছিস। জান্নার পাশটা অন্যরা ভরাট করে রেখেছিল, ভালোই করে সরতে বলতি। পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবুর শরবত শেষ করলো। এবার একটা আরাম লাগছে। আলনার কাপড়গুলো অগোছালো। সকালে তো ঠিকই ছিল, নিশ্চয়ই মেয়েগুলোর কাজ। হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলো, কী নিয়ে এত চিন্তা করছিস? পদ্মজা কিছু না বলে বিছানায় আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে লাগলো। পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুঁচকালো। বলবি তো? পদ্মজা বিচলিত হয়ে বলল, আম্মা, উনি বোধহয় আজ আসবেন। উনি? উনি কে? আমির? না আম্মা, লিখন সহ যে উনি। হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কপালে যা আছে তাই হবে, ভাবিস না, আমি আছি, সব সামলে নেব। লিখনকে আমি বোঝাবো। হেমলতার কথা শেষ হতে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, উনি খুব কষ্ট পাবেন আম্মা। হেমলতা অবাক হয়ে তাকান পদ্মজার দিকে। পদ্মজা এত ব্যাকুল হচ্ছে কেন? তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন, নাকি শুধুমাত্র কারো মন ভাঙে বলে পদ্মজার এত ব্যাকুলতা? হেমলতা দোটানায় পড়ে যান। পদ্মজা জীবনে এ কেমন দোটানা! এই মুহূর্তে পদ্মজা বুঝে উঠতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। ওদিকে হানি ডাকছে। হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়েদের নিয়ে। হেমলতা দরজার দিকে পা বাড়ান। তার আগে বলে গেল, আমার অতীত, নোংরা অতীত শোনার আজ। বাকি সিদ্ধান্ত তোর। যা চাইবি তাই হবে। মনে রাখিস, যা চাইবি তাই পাবি। হেমলতা কিছু বলার পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেল। পদ্মজার বুকের ভিতর অপরিচিত তুফান শুরু হলো। মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করছে তার। আজ যখন সেই সুযোগ এলো, তার খুব ভয় হচ্ছে। কেন হচ্ছে জানে না, কিন্তু হচ্ছে। হাত পায়ের রগে শিরশির করছে। ভ্যান গাড়ি চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখন সহ, সাথে বাবা মা আর বোন। বাবা শব্দর আলী, মা ফাতেমা বেগম, বোন লিলি। শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন, এই তো আমার দেশ, এই তো আমার বাংলাদেশ। ফাতেমা ভীষণ বিরক্ত ভ্যানে চড়ে। ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনবেন। আর ছেলে নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে। ছেলের জেদের কাছে হেরে আসতে হলো। লিখনের পরনে ছাইডাঙ্গা শার্ট, চোখে সানগ্লাস। উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো। এমন একটা দিন নেয় যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি। এমন একটা রাত নাই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি। মাঝে সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। স্বপ্নে কোমরে আঁচল গুজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায়। কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘোরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায়। কল্পনার পদ্মজাকে নিয়ে সে সংসার পেতেছে। এবার হয়তো সত্যি সত্যি হতে চলছে। লিখন আনমনে হেসে ওঠে। মনে পড়ে পদ্মজার প্রথম দেখার কথা। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত বড় ঝড় শুরু হয়। কি মায়াবী, কি স্নিগ্ধ একটা মুখ। তার চেয়ে সুন্দর পদ্মজার ভয় পাওয়া, লজ্জায় পালানোর চেষ্টা, পরপুরুষের ভয়ে আতঙ্কে থাকা। লিখনের আওয়াজ করে হেসে ওঠা। ফাতিমা শব্দ করে অবাক হয়ে তাকালেন। লিলি এসবে খেয়াল নেই। সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। লিলি বাবা মাকে এভাবে থাকতে দেখে খুব খুব করে কাশলো। এরপর বলল, সুন্দর না গ্রামটা? বুঝছো আব্বু, এই গ্রামটা তো সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর। শব্দ আলী প্রবল আনন্দের সাথে বলল, সে ঠিক বলছিস, মন জুড়িয়ে যাচ্ছে দেখে। চারিদিকে গাছপালা, নদী, রাস্তাঘাটও খুব সুন্দর। এখানে একটা বাড়ি বানালে কেমন হয়? লেখন গোপেনও দীর্ঘশ্বাস ছিল। তার বাবা যখনই যেখানে চায় সেখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখে, কিন্তু বানানো আর হয় না। ফাতেমা বিরক্ত গলে বলেন, তা আমরা উঠছি কার বাড়িতে? তোর পছন্দ করা মেয়ের বাড়িতে নাকি অন্য কোথাও? মায়ের চোখে মুখে বিরক্তি লিখে লিখন হাসি পড়ে বলল, তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মু?
ফাতেমা আর চোখে ছেলের দিকে তাকান। প্রশংসা সত্ত্বে তিনি বেশ পছন্দ করেন। লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিবলেন। হয়েছে, আর কতক্ষণ? 5 মিনিট। অলন্দপুরের মাতব্বর বড় মনের মানুষ। আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন। যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন। নিজের একজন লোককে আমার সহায়ক হিসাবেও দিয়েছিলেন। ওনার বাড়িতে উঠবো। লিলি চোখ মুখ বিকৃত বলে বলে, অন্যের বাড়িতে উঠবো? উফ, মারবো ধরে। অন্যের বাড়ি তোর কাছে, আমার কাছে না। মজিদ চাচার বউ ফারিনা চাচি এত ভালো রাঁধেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন। ওনার একটাই ছেলে, ঢাকায় পড়ছে, ব্যবসা সামলাচ্ছে। তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি, কিন্তু ফারিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করেন। আমাকে পেয়ে ছেলে সব ভালোবাসা ঢেলে দিয়েছেন। তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক, পরও লাগে না। তার বিশাল বাড়ি, ওনারা বিব্রত হবে না। 4 দিনের তো ব্যাপার। লিখনে এত বড় বক্তব্যের পাশে কেউ কিছু বলার মতো পেল না। হাওলদার বাড়ির সামনে এসে ভ্যান থামলো। বাড়ির চারপাশে সাজানো দেখে লিখন বেশ অবাক হলো। লিলি চারপাশটা দেখতে বলল, ভাইয়া তুমি বিয়ে করতে এসেছো, এই খবর ওনারা পেয়েছে বোধহয়, তাই এত আয়োজন। লিখন লিলির মাথায় গাঁটটা মেরে বলল, বাড়িতে 2টো মেয়ে আছে, তাদের কারো বিয়ে হতে পারে, চল। ইটের বড় প্রাচীর, মাঝে বড় গেট। প্রাচীরের উচ্চতা 15 ফুট আর গেটের উচ্চতা 12 ফুট। গেটের পাশে দাঁড়িয়ে ছিল দুজন। দুজনে লিখনকে চেনে, তাই লিখনকে বাড়ির ভিতরে ঢুকতে দিল। গেট পার হলে খোলা জায়গা, প্রচুর গাছপালা, বেশি সুপারি এবং তাল গাছ, সব কিছু সুন্দর। 2 মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর। তার সামনে টিনের সিঁড়ি, সিঁড়ির দুপাশে সিমেন্টে তৈরি করা বসার ঘর। এই ঘরটাকে গ্রামে আলাগ ঘর বলা হয়, কেউ তাকে আলগা ঘর বলে থাকে। অতিথিরা এসে বিশ্রাম করে, রাত্রি যাপন করে। ভেতরে ইট সিমেন্টের তৈরি 2 তালা অন্দরমহলে। আলাগ ঘরের বারান্দায় বসেছিল মজিদ মাতব্বরের ফারিনা দিওয়ানা রিদওয়ান। লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন, সেই সাথে খুশি। শহরে 4জন মানুষ হেঁটে আসছে, সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া, দেখতে ভালো লাগে। লিখন বারান্দায় পা রাখতে মজিদ মাতব্বর হেসে বলেন, আজকের দিনটা সত্যি সুন্দর। লিখন হাসলো। ফারিনা ও মজিদ মাতব্বরকে সালাম করে বলল, এই হচ্ছেন আমাদের বাবা মা আর বোন। আর আব্বু আম্মু, উনি হচ্ছেন মজিদ চাচা, আর ইনি হচ্ছেন ফারিনা চাচি। আর ওই যে বড় বড় গোপালা, উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া, এইবারে আর এক ছেলে। মজিদ মাতব্বর একজনকে কি ডেকে চেয়ার দিতে বললেন, আর অন্দরে খবর পাঠাতে এসেছেন। তাৎক্ষণিক চেয়ার ও শরবত চলে আসলো। পরিচয় এই পর্ব শেষ করে লিখন প্রশ্ন করে, বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি? সে চলছে, আমার ছেলেটার বিয়ে, একমাত্র ছেলে। লিখন হাসে, চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে। কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে। লিখন আনমনে হেসে ওঠে। কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয়। নায়ক কি এমনই এমনই হয়? শব্দ আলী জিজ্ঞাসা করলো, তাই নাকি? তাহলে তো ঠিক সময় এসেছি। আমারও একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। মাতব মজিদ মাতবা আগ্রহ নিয়ে জানতে চাইল, মেয়েকে, কার মেয়ে? আমাকে বলো না, এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি করবো। শব্দরাই লিখনকে প্রশ্ন করল, মেয়ের পরিচয় বল। লিখন কথা বলার পূর্বে ফরিনা গেটের দিকে তাকে চিৎকার করে বলল, এই তো আমার ছেঁড়া এগিয়ে পড়ছে, আমি রেখে নেয়, দেখে যা কারা আইছে। ফারিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো। আমি চুল ঠিক করতে করতে এগিয়ে যাচ্ছে, হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে। আমি ঘেমে একাকার। কয়েক ফুটের দূরত্বে থাকা অবস্থায় লিখনকে দেখে আমি চিনে ফেললো। মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে। এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা, তার অভিনীত ছায়াছবি সে দেখেছে। আমির হাঁটার গতি থামিয়ে এগিয়ে গেল। লিখন উঠে দাঁড়ালো, হেসে আমিরের সাথে করমর্দন করলো। এরপর বলল, আমি লিখন সাহ। আমির বলল, আমির হাওলদার, বসুন আপনি। লিখন নিজের স্থানে বসলো। আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো। মজিদ মাথাপর আমিরকে লক্ষ্য করে বলল, কোথায় থাকিস সারাদিন? বলেছিলাম না লিখন সাহ আসবে, এই যে উনি। আমি শুষ্ক মুখে বলল, চিনি আমি, ওনার অনেক কাজ আমার দেখা। শব্দ আলী, ফাতেমা, লিলি, লিখন সবাই হাসলো। কেউ চিনি বললে আনন্দ হবারই কথা। রিদওয়ান আমিরকে বলল, জানি না আমির, লিখন বিয়ে করতে গ্রামে এসছে। আমির কিছু বলল না। ফাইনা জানতে চান পাত্রীকে, কইলে না তো। লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল, পদ্মজা, মোড়ল বাড়ির বড় মেয়ে। লিখনের কথা শুনে মুহূর্তে হাওলদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল। আলোক ঘরের কোণে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোর কোলাহল থেমে গেল। চারিদিকে স্তব্ধ শব্দ। লিখন ভ্যাবাচাকায় খেয়ে গেল। কি হলো সবার? লিখন বাবা মার সাথে চাওয়াচি করলো। মজিদ মাতাবার শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল? মাঝি মাতাবার কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো। বলল, না, এখন প্রস্তাব দিতে চাইছি। পদ্মতার সাথে পরশু আমিরের বিয়ে। লিখন চকিত চোখ তুলে তাকালো। বুকে পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে। হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে। এক্ষুনি যেন সব ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে। ফাতেমা করুণ চোখে লিখনের দিকে তাকান।
চোখে চোখ পড়তে লিখন হাসার চেষ্টা করলো। তার দৃষ্টি এলোমেলো। কি বলবে খুঁজে পাচ্ছে না। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই। আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করে। শব্দর আলী মজিদ মাতব্বরকে প্রশ্ন করলেন, মজা করছেন? মজিদ মাতব্বর শব্দর আলীর চোখের দিকে সরাসরি চোখ রেখে জবাব দিলেন, প্রথম পরিচয়ে মজা করার মতো মানুষ আমি নই ভাইসাব। লিখন এক হাত লিলি এক হাত লিখনের পিঠের উপর রাখলো, ডাকলো ভাইয়া। লিখন লিলির হাত দুটো মুঠোয় নিয়ে ঢোক গেল। বলল, বিয়ে হবে না তো কি হয়েছে? বলছি যখন দেখবই। ভাইয়া তোর চোখের জল। লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছলো। পরিবেশ থমথমে। কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। লিলি অবাক চোখে তাকিয়েছে তার ভাইয়ের দিকে। পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনছে সে। মেয়েটা তার বয়সে শুনে লিলি খুব হেসেছিল। তার ভাইয়া এত ছোট মেয়েকে প্রেমে পড়ছে। দিনগুলো যে কত সুন্দর ছিল। মেট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে পরীক্ষা। যেদিন শেষ হলো সেদিন থেকে শুটিং শুরু হলো। কথা ছিল 1 সপ্তাহ পর থেকে শুরু হবে। কিছু জরুরি কারণে আগে শুরু করতে হলো, তাই আসতে কয়েকদিন দেরি হলো। মজিদ মাতব্বর স্তব্ধতা কাটিয়ে বলেন, বিয়েটা একটা দুর্ঘটনার জন্য খুব দ্রুত ঠিক করেছে। লিখন উৎসাহী গলায় জিজ্ঞাসা করলে, তুই কী দুর্ঘটনা? পারিনা সন্ধিহান গলায় বললেন, তার আগে তুমি কও, পদ্মজার লগে কি তোমার প্রেম টেম আসলো? লিখন ফরিনার প্রশ্নে বিব্রত করলো। ধীর কণ্ঠে বলে, না, শুধু আমার পক্ষ থেকে। লিখনের উত্তরে ফরিনা সন্তুষ্ট হলো। শব্দর আলী কী দুর্ঘটনা ঘটেছিল জানতে চাইল। মজিদ মাতব্বর ধীরে ধীরে সব বললেন। সব শুনে লিখন আশার আলো দেখতে পায়। ভাবে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই অন্য কেউ পদ্মজাকে বিয়ে করবে না। এমনটা ভেবে হয়তো পদ্মজার বিয়ে দেওয়া হচ্ছে। সে যদি এক্ষুনি বিয়ে করতে রাজি থাকে, তাকে ফিরিয়ে না দিতে পারে। আর পদ্মজাকে বিন্দুমাত্র ভালোবাসে না? বাসে নিশ্চয়। লিখন নিজে সান্ত্বনা দেয়। শব্দর আলী আফসোস নিয়ে বলেন, কী আর করার, পরিস্থিতি হাতের বাইরে। আপনারা কিন্তু বিয়ে শেষ করে তবেই যাবেন, বললেন মজিদ মাতব্বর। ফাতেমার মতামত জানালেন দৃঢ়ভাবে, না, আজই চলে যাবে, এই গ্রামে আর এক মুহূর্ত না। শব্দর আলী মৃদু ধমককে বলেন, কী বলছো? কিছুক্ষণ পর সন্ধ্যা, এখন ট্রেন পাবে কোথায়? কাল ভোরে না হয় চলে যাব। রেদওয়ান অনুরোধ করে বললেন, বিয়ে শেষ হওয়া অবধি থেকে যান। দেখুন মেহমানে সে অপ্রত্যাশিত খবর শুনলেন, এজন্য খারাপ লাগছে, কিন্তু করার কিছু নেই। মেয়েটা জলে ভাসবে বিয়ে না হলে। লিখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, পদ্মজা ফেলনা ভাবছো? কেউ অপবাদ দিলে কি পচে যাবে? রিদওয়ান কিছু বলার আগে মজিদ মাতব্বর কড়া চোখে তাকিয়ে থামতে বলেন। এরপর শিখাকে ডেকে বলেন, ওনাদের ঘরে নিয়ে যাও। আর আপনারা না করবেন না, আমি আপনাদের পরিস্থিতি বুঝতে পারছি। বিয়ে অবধি না থাকুন, রাতটা থেকে যান। বাধ্য হয়ে ফাতিমা থাকতে রাজি হলো। তিনি রাগে ফোঁস করছেন। সব রাগ পড়ছে হাওলদার বাড়ির উপর। মনে মনে এই বাড়ির বিনাশ চাইছেন তিনি। মেয়েটাকে তুলে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। লিখন তার নয়নমণি, নয়তো কি গ্রামের মেয়ে নিয়ে আসতেন? তার সেই ছেলের মন এভাবে ভাঙলো। ঘরে ঢুকে চোখের চশমা ছুঁড়ে ফেললেন বিছানায়। কটমাট করে শব্দরায়কে বললেন, তোমার না এক বন্ধু আছে মেজর, তাকে কল করে বলে মেয়েটাকে তুলে এনে লিখনের সাথে বিয়ে দিতে। আমার ছেলেকে হাঁটতে দেখতে পারবো না। চুপ করো তো। সব জায়গায় ক্ষমতা চলে না, পরিস্থিতি বোঝার চেষ্টা করো। কিসের পরিস্থিতি তুমি জানো? তোমার ছেলের ব্যক্তিগত ডায়েরি আগে শুধু আমার নাম লেখা থাকতো, সেখানে এখন বেশিরভাগ পদ্মজা নাম লেখা। কত পাগল এই মেয়ের জন্য। এখন মেয়েটাকে ছেড়ে শহরে চলে গেলে ছেলে দেবদাসের রূপ দেখতে হবে, আর আমি তা পারবো না। শব্দ রইলে পায়ের মোজা খুলতে খুলতে বিরক্তি নিয়ে বলো, তোমার যা ইচ্ছা করো, আমি পারবো না, আমি ক্লান্ত। শাস্তি দাও। ফাতেমা কড়া কিছু বলতে গিয়েও থেমে গেলেন। লিলি ঘরে ঢুকছে। লিখন আসেনি? আমি না লিলিকে বললেন, লিখন কোথায়? কি জানি, ভাইয়া ব্যাগটা আমার হাতে দিয়ে বেরিয়ে গেল। রোদের কঠিন রূপ শীতল হয়ে আসছে, মৃদু বাতাস বইছে। তবুও লিখন ঘামছে। সে পদ্মজার বাড়ি যাচ্ছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে যাচ্ছে। মাথার উপর শুধু কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি কি পাগলামি করছি? এত আয়োজন ভেঙে কি আমার হাতে তুলে দিবেন পদ্মজাকে? পদ্মজা আমাকে দেখলে কি কাঁদবে? ভালোবাসেনি একটু? মায়া নিশ্চয় জন্মেছে। লিখন আকাশের দিকে থেকে মনে মনে আল্লাহর কাছে অনুরোধ করল, আল্লাহ, সব যেন ভালো হয়। পূর্ণা বারান্দার চেয়ারে নিয়ে বসে আছে। বাড়ির পেছনে গীত গাইছে অনেকে, সাথে তাল মিলিয়ে দুই বুড়ি নাচছে। পুরো বাড়ি সাজানো হয়েছে রঙিন কাগজ দিয়ে। উঠোনে এক কোণে লাল বড় গরু বাঁধা, বিয়ে উপলক্ষে জবাই করা হবে। চারিদিকে এত আনন্দ, পূর্ণার মন ছুঁতে পারছে না। প্রথমত সে মানসিকভাবে বিপস্তত, কিছু স্থির হতে পারছে না। দ্বিতীয়ত পদ্মজের জন্য লিখন ছাড়া আর কাউকে তার পছন্দ হচ্ছে না। সব মিলিয়ে সে বিরক্ত কাজ করছে। চোখ ছোট করে বাচ্চাদের খেলা দিচ্ছে। হুট করে চোখ ভাসে লিখনকে। পূর্ণ দ্রুত চোখ কষলে আবার তাকালো। সত্যিই তো তাই। খুশিতে আত্মহারা হয়ে গেল। হন্তদন্ত হয়ে ছুটে যায় পদ্মজার ঘরে। পদ্মজার কানে কানে বলে, লিখন ভাই আসছে, তুমি কিন্তু পালিয়ে যাবে আপা, এই বিয়ে কিছুতেই করবো না। কথা শেষ করে খুশিতে আবার ছুটে যায় বারান্দায়। এমন দিনে লিখনের উপস্থিতি পদ্মজাকে অপ্রস্তুত করে। গলা শুকিয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। লিখন বাড়িতে ঢুকে অবাক হয়ে দেখে সব
কত আয়োজন, কত মানুষ, তার স্বপ্নের রানী পদ্মজার বিয়ে, কিন্তু তার সাথে না। ভাবতে লিখনের বুকটা ছ্যাদ করে উঠল। মেয়েরা খুব আগ্রহ নিয়ে সুদর্শন লিখনকে দেখছে। লিখন পূর্ণাকে বারান্দা দেখে এগিয়ে আসলো, প্রশ্ন করলো, কেমন আছো পূর্ণা? পূর্ণা খুশিতে উচ্চ কণ্ঠে জবাব দিল, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি? পূর্ণা থেমে গেল। অনেকে তার উচ্চ গলার স্বর শুনে তাকিয়ে রইল। তাই পূর্ণা চুপসে গেল। আস্তে আস্তে বলল, এত দেরিতে আসলেন কেন? আপার তো বিয়ে, আপনি আপাকে নিয়ে পালিয়ে যান। পূর্ণার এহেন কথায় লিখন হাসে। আদুরে কণ্ঠে জানতে চাইলে, আন্টি কোথায়? পূর্ণা ঝটপটে বলল, আপনি আসুন, আমি আম্মাকে নিয়ে ঘরে আসছি। লিখন সদর ঘরে বসিয়ে পূর্ণা ছুটে গেল রান্নাঘরে। হেমলতা রান্না করছিল, পাশে অনেকেই বসে আছে। পূর্ণা ইশারায় আসতে বলে। হেমলতা হাত ধুয়ে বেরিয়ে আসে। পূর্ণা ফিসফিসিয়ে বলে, লিখন ভাই আসছে। কোথায়, বসতে দিছি? হ্যাঁ দিছি, তুমি আসো। হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে সদর ঘরে আসেন। এসে দেখেন দুজন বয়স্ক মহিলা অনবরত লিখনকে প্রশ্ন করছে, সে কই থেকে এসছে, এই বাড়ি কী হয়, পদ্মজার মতো চোখ কেন, পদ্মজা আসল বাপের ছেলে নাকি? এমন আরও যুক্তিহীন কথাবার্তা। হেমলতা সবাইকে উপেক্ষা করে লিখনকে বলে, লিখন তুমি আমার সাথে আমার ঘরে আসো। লিখন হাঁপ ছেড়ে বাঁচল। হেমলতা পিছু পিছু চলে যায়। অনেকের নজর তা আসে, একজন আরেকজনের সাথে কথা করতে থাকে লিখন সাহেবকে নিয়ে। সবাই ভেবে নিয়েছে পদ্মজা যার সন্তান, এই ছেলে তারই সন্তান, এজন্য সবার মাঝ থেকে তুলে নিয়েছে, নয়তো কথায় কথায় ধরা পড়ে যাবে। লিখন মোড়াতে বসতে দিলেন হেমলতা। লিখন কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। হেমলতা শুরু করলেন, আমি জানি তুমি কে বলবে, তোমার দুটো চিঠি আমি পড়েছি। লিখন চমকে থাকলো, তার স্বাভাবিক হয়ে গেল। হেমলতা বলল, দেখো লিখন, পরিস্থিতি আমার হাতে নেই। অন্য সময় হলে আমি পদ্মজাকে তোমার হাতে তুলে দিলাম। তুমি নম্র, ভদ্র, বুদ্ধিমান, কমতি নেই কিছুই, কিন্তু এখন তা সম্ভব নয়। তবু পদ্মজা তোমাকে নিজের মুখে যদি চায়, আমি তৎক্ষণাৎ তাকে তোমার হাতে তুলে দেবো, কিন্তু সে চাইবে না, কারণ সে তোমাকে ভালোবাসে না। আমার কথাগুলি শুনে কষ্ট পেও না, আমি সরাসরি কথা বলি। পদ্মজার দৃষ্টি, অনুভূতি আমার চেনা। সে তোমাকে ভালোবাসেনি কখনো। তোমার মন ভাঙি ভেবে মায়া হচ্ছে, কষ্ট হচ্ছে। তুমি ফিরে যাও, কষ্ট হবেই বলে বলছি, ফিরে যাও। লিখন কয়েক সেকেন্ড চুপ থাকে, চোখের দৃষ্টি রেখে বললে, আন্টি, মেয়ের ভালোবাসা দেখেছেন, অন্যের সন্তানেরটা দেখবেন না? অন্যের অনেক সন্তান আমার মেয়েকে ভালোবাসে, সবার কথা ভাবা কি সম্ভব? হেমলতার কথায় ভীষণ আহত হয় লিখন। তার মনে হচ্ছে যে কঠিন পাথরের সাথে কথা বলছে। দুই চোখ জ্বলছে ভীষণ। এক্ষুনি কানটা ঠেলে ঠুলে বেরিয়ে আসবে। ছেলে হয়ে কাঁদা ভীষণ লজ্জার ব্যাপার। লিখন নিজেকে সামনে চেষ্টা করলো। হেমলতা কঠিন স্বরে বললেন, তুমি পদ্মজার রূপের প্রেমে পড়ছো লিখন? লিখন সঙ্গে সঙ্গে চোখ তুলে দেখায়, আন্টি ক্ষমা করবেন, কিছু কথা বলি। পৃথিবীতে যে কয়টা সফল প্রেমের গল্প আছে তার মধ্যে ৯৯ ভাগ সৌন্দর্যের টান দিয়ে শুরু। এরপরে আস্তে আস্তে ভালোবাসার গভীর হয়। মানুষটাকে নিয়ে ভাবতে গিয়ে, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে ভালোবাসাটা আকাশ ছুঁয়ে ফেলে। সময়ের ব্যবধানে সে মানুষটা শিরা উপশিরায় বিরাজ করে। তখন তার অন্য অন্য গুণ চোখে ভাসে, ভালোবাসা আরও বাড়ে। কারো কারো তো দোষও ভালো লেগে যায়। তখন অবস্থা এরকম হবে যে রূপ নষ্ট হয়ে গেলেও মানুষটা আমার জন্য। এই জন্য বুড়ো বয়সে কুঁচকে যাওয়া মানুষটাকে ভালোবাসতে ইচ্ছে করে। অথচ শুরুটা হয় সৌন্দর্য দিয়ে। আন্টি, আমি পদ্মজার রূপে মুগ্ধ হয়েছিলাম সত্যি, কিন্তু গত কয়েক মাসে সারাক্ষণ পদ্মজাকে ভাবতে গিয়ে আমি সত্যি সত্যি পদ্মজাকে ভালোবেসে ফেলেছি। পদ্মজার রূপ আগুনে ঝলসে গেলেও এমন করেই বসবো। প্লিজ আন্টি, কথাগুলো শুটিংয়ের ডায়লগ ভেবে উড়িয়ে দিবে না। বাস্তব জীবনের মুখস্থ ডায়লগ আমি আওড়াই না। লিখনের কণ্ঠ গম্ভীর, কিন্তু জল চোখ ছলছল করছে। হেমলতা স্তব্ধ হয়ে যান। কী জবাব দেবেন? ভালোবাসার বিরুদ্ধে কোনো শক্তি আছে? আদৌ কি ভালোবাসার বিরুদ্ধে যুদ্ধ করা যায়? তিনি সময় নেন, এরপর বলেন, আমার পদ্মজা তোমার কাছে খুব ভালো থাকবে লিখন, কিন্তু কিছু সমস্যা আছে সমাজে যার মুখোমুখি আমি হয়েছি। জেনে শুনে আমার মেয়েকে সেসব সমস্যা কী করে হতে দেই? লিখন হাত জোর করে বলল, আন্টি প্লিজ। হেমলতা এক দৃষ্টিতে লিখনের দিকে তাকিয়েছে। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন তো কখনো হয় না। পদ্মজার জন্মের পর সিদ্ধান্তহীনতায় তিনি ভুগেননি, যে কোনো একটাই বেছে নিয়েছেন। এবার তাতেই মঙ্গল। এবার কেন এমন হচ্ছে? কেন তিনি নিজের অবস্থান থেকে সরে যাচ্ছেন? পদ্মজার জীবন নিয়ে তিনি যেন মাছ নদীতে ভেসে যাচ্ছেন, চারিদিকে স্রোত, মাঝি নেই, বৈঠা নেই। আমিন না লিখন, কার কাছে ভালো থাকবে পদ্মজা? হেমলতার শরীর ভীষণ খারাপ লাগছে। তিনি দুর্বল করে বললেন, এত বুঝো যখন, নিজেকে সামলাও, বাড়ি ফিরে যাও। আন্টি, আমার বেঁচে থাকতে কষ্ট হবে, পদ্মজার সাথে যা হয়েছে তবু সে বেঁচে আছে, আর তুমি এতটুকু মানিয়ে নিতে পারবে না? লিখন আর কথা খুঁজে পেল না, আহত মন নিয়ে উঠে দাঁড়ালো। হেমলতা দাঁড়াতে বললেন, ভীষণ ক্লান্ত লাগছে, তবুও হেঁটে এগিয়ে আসেন না। লিখন সামনে এসে দাঁড়ান, বললেন, নিজেকে শক্ত রাখো, অনেক দূর চলা বাকি। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, ভাগ্যে যা থাকে তাই হয়। সব যেহেতু আয়োজন হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। তবে কবুল বলার আগে আমি, পদ্মজা যদি বলে তার তোমাকে চাই, আমি সব ভেঙে ভেঙে পদ্মজাকে নিয়ে ছুটে যাব তোমার বাড়ি।
আমি আমার মেয়েটাকে ভীষণ ভালোবাসি। এই মেয়েটার সুখের জন্য আমি স্বার্থপর হয়েছি। অন্যের সন্তানের কষ্ট চোখে ভেসেও ভাসছে না। আমাকে ক্ষমা করে দিও। হেমলতার চোখের জল ভিড়। লিখন ভীষণ অবাক হয়ে দেখে এই কঠিন মানুষটিকে। হেমলতা নিজেকে দুর্বল, নিজের কান্না কেন দেখালেন লিখনকে? লিখন জবাব খুঁজে পেলেন না। শুধু এইটুকু বুঝতে পারলেন হেমলতার কাছে জীবন মানে পদ্মজা। লিখন ভাঙা বলে আসি বলে চলে গেল। হেমলতা সব কাজ ভুলে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়েন। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মনের শক্তি কমে গেছে। দুর্বল হয়ে পড়ছেন তিনি। নিজের ওপর বিশ্বাস আস্থা পাচ্ছেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুঁজে পাচ্ছেন না। বারান্দায় গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়েছে পদ্মজা। তার পরনে শাড়ি রয়েছে। আকাশে বুকের থালার মতো একখানা চাঁদ। চাঁদের আলোয় চারিদিকে ঝিকঝিক করছে। চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। খুব সুন্দর দৃশ্য। পদ্মজা কেঁপে উঠল, পিছন ফিরে তাকালো। মোর্শেদকে দেখতে পেলে গোপনে ছাড়লো। মোর্শেদ বললেন, তোর মাই কি আর উঠে নেই? না আব্বা। মোর্শেদ চিন্তিত গম্ভীরে কিছু ভাবলেন, তারপর বললেন, তুই হজা কেন? যা ঘরে গিয়ে ঘুমা, আমি ঘাটে যাইতেছি। আচ্ছা আব্বা। মোর্শেদ যাওয়ার পরে পদ্মজা তাকিয়েছে। সে কি ভাবছে, কিন্তু কি ভাবছে ধরতে পারছে না। কুকুরের ঘেউ ঘেউ ডাকে উদাসীনতা কেটে গেল। শাড়ির আঁচল টেনে সাবধানতায় হেঁটে সদর দরজায় ঢুকলো। সদর ঘরে পাটি বিছে দূর দূরান্তে আসা আত্মীয় স্বজন ঘুমাচ্ছে। তাদের ডিঙ্গি পদ্মজা হেমলতার ঘরে এসে। হেমলতা ঘুমাচ্ছে বেঘরে। শুনেছিল লিখন শাওনকে নিয়ে তার মা নিজ ঘরে এসেছিল। এরপর কি হলো কে জানে। সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে। হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমায় না। তাই পদ্মজা ঘোমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসেন। হেমলতা এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা, তাই আর ডাকেনি। কেউ ডাকতে আসেনি, তাড়িয়ে দিয়েছে। হেমলতা যখন ঘুমায় না। এখন মধ্যরাত। পদ্মজা হেমলতার মুখের সামনে পাটিতে বসলো। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মায়ের দিকে। গলা কাঁপছে। শ্বশুরবাড়িতে কীভাবে থাকবে সে? মাকে ছাড়া 2 দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল। এখন সারা জীবনের জন্য মা ছাড়া ছেড়ে থাকতে হবে। এই মুখটা না দেখলে তার দিন কাটে না। এই মানুষটার আদুরে শাসন ছাড়া দিন অসম্পূর্ণ। পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল। অস্ফুট স্বরে বলে আম্মা। সঙ্গে সঙ্গে হেমলতা চোখ তুলে তাকান। পদ্মজা খেয়াল করলো সে কাদা কাদা চাপা স্বরে বলছেন, তোমাকে ছাড়া কেমন থাকবো আম্মা? বিয়ে করাটা কি খুব দরকার ছিল? পদ্মজা চমকে উঠে মাথা তুলল। গলার স্বর আগের অবস্থান রেখে বলল, কেন আম্মা? সব জানতে নেই। পদ্মজা মাথা নত করে নাক টানে। হেমলতা বলেন, বিয়ে হতেই হবে। বর বদল হলে সমস্যা নেই। তোর কি আর কাউকে পছন্দ? হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল। হেমলতার প্রশ্নটা করতে গিয়ে অস্থির বোধ করছেন। পদ্মজা মাথা 2 পাশে নাড়িয়ে জানালো, তার আলাদা করে কাউকে পছন্দ নেই। হেমলতা উঠে বসেন। চুল খোপা করতে করতে বললেন, রাত কি খুব হয়েছে? মানুষের সারা নেই, মাঝরাত। আর তুই জেগে থেকে কাঁদছিস? হেমলতা বললেন মৃদু ধমকের স্বরে। পদ্মজা নিরুত্তর। হেমলতা জানলা দিয়ে চেয়ে দেখলেন চাঁদের আলো চারিদিক উজ্জ্বল। চাঁদের আলো গলে ঘরের মেঝেতে পড়ছে জ্যোৎস্না রাত। তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তাড়া দেন। শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নি। কেন আম্মা? যা বলছি তাই কর। পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল। উঠোনে এসে হেমলতার হাতে বইটা। পদ্মজা অবাক করা হয়ে প্রশ্ন করলো, আম্মা তুমি নৌকা চালাবে? পূর্ণারে নেব? নেওয়া উচিত। যা, ওকে ডেকে নিয়ে আয়। প্রান্তপ্রেমার যেন টের না পায়। পদ্মজা অসহায় মতো তাকিয়ে রইল মায়ের দিকে। হেমলতা তাড়া দেন, যাবি তো? পদ্মজা হন্তদন্ত হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল। পূর্ণা ঘুমিয়ে ঢুলছে। হেমলতা ঘাটে এসে দেখেন মোর্শেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন। নৌকা ছাড়ো। মোর্শেদ 2 মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গেল। তার মধ্যে হেমলতা যেভাবে বলল নৌকা ছাড়ো, আরও ভরকে গেল। চোখ বড় বড় করে প্রশ্ন করলো, কেন, কী দাইছে? মোর্শেদের জবাব না দিয়ে পদ্মজা, পূর্ণা আর হেমলতার নৌকায় উঠে পড়েন। স্থির হয়ে বসেন। বইটা মোর্শেদের দিকে বাড়িয়ে মিষ্টি করে হেসে বলেন, জ্যোৎস্না রাতে নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা। তুমি আমাদের মাঝি। হেমলতা থামবেন। এরপর আঞ্চলিক ভাষা বলেন, লও মাঝি, বইটা লও। ছাড়ো তোমার নৌকা। যত শিখে চাইবা তুমি ততই পাইবা। একসাথে 4টে দুঃখী মানুষ হেসে ওঠে। মোর্শেদ বইটা হাতে নিয়ে নৌকা ছাড়েন। হুট করে যেন অনুভব করছেন যুবককালের রক্ত শরীরে টগবগ করছে। এই তো সংসার, এই তো তার আনন্দ। রাতে নীলমল বাতাস, মাদাসী নদীর স্বচ্ছ জলের চাঁদের প্রতিছবি, কচুরিপানা ভেসে উঠছে। সব কিছু সুন্দর, মুগ্ধকর। পূর্ণার বুকটা খুব হালকা লাগছে। পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। রগে রগে শান্তি ঢুকে পড়ছে। আল্লাহ তাআলা যেন প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো দুঃখী মানুষকে সুখে অনুভব করানোর মন্ত্র ঢেলে দিছে। মোর্শেদ নাকি গো? হিন্দুপাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল। মোর্শেদ এক হাত তুলে জবাব দিল, হা দাদা, আমি। রাতের বেলা যাইতেছে কই? মেয়ে বউ লইয়া জ্যোৎস্না পোহাইতে বাইরেছি দাদা। তোমার দিন মিয়া। মোর্শেদ আর কিছু কইলেন না, হাসলেন। ওপাশ থেকে আর কারো কথা শোনা গেল না। নৌকা আটপাড়া ছেড়ে হাওরে ঢুকছে। শাঁ শাঁ করে বাতাস বইছে।
গায়ে কাপড় উঠছে। হেমলতা দুই মেয়ের মাঝে বসেন। তিনি চাদর নিয়ে এসেছেন। দুই মেয়েকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে চাদর ঢেকেন। বাতাসে চাদর উড়ে আরও আওয়াজ তুলছে। চারটা একসাথে মাথার উপর। সামনে তাদের সাথে ঘুরঘুর করছে। মুর্শিদ মনের সুখে গান ধরেন। লোকে বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজারে। পাকনা চুল আমার বলতে পূর্ণা ফিক করে হেসে ওঠে। পদ্মজা ফিসফিসে বলে, আব্বা বোধহয় এখনো জোয়ান থাকতে চাই। পদ্মজা হেসে চাপা সারে বলে, চুপ থাক, আব্বা কি সুন্দর গায়। মুর্শেদ গেয়েই যাচ্ছে। এ ভাবিয়া রাজন হাসে, হায় রে, ঘর দুয়ার না রান্ধে। মোর্শেদ থামেন। তিন মামে একসাথে হাততালি দিল। হাতের তালিতে চারপাশ মুখরিত হলো। এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হাঁ করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটি মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। অথচ তিনি জানেন এক একজনের কতটা দুঃখ। মোর্শেদ ঢোক গিলে লুকায়িত এক সত্যের কষ্ট লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না। মোর্শেদ হেসে বলেন, এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষার মিষ্টি আবদার শুনতে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস, আজ সব কিছু সুন্দর। পূর্ণা বলে, দেব এক সত্যি, নৌকা চালানোর বিনিময়ে শিখি যদি নানান। মোর্শেদ মেয়ের রসিকতা থেকে হা হা করে হেসে, সে হেসে বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। তিনি বইটা রেখে এগিয়ে যান। হেমলতার সামনে বসেন। নৌকা নিজের মতো যেদি ইচ্ছে ছুটে যাচ্ছে। মোর্শেদ হেমলতাকে বলেন, দুইটা ছেড়িরে খালি তুমি রাইখা ধরো, ছাড় তো এবার, আয় রে তোরা, আমার ধারে আয়। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকান। হেমলতা যেতে বলেন। পদ্মজা মোর্শেদের ডান পাশে আর পূর্ণা বাম পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে, পদ্মজাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু করে কেঁদে ওঠে। অপরিতিশয় বলে, আমি বাপ হইয়া পারিনি আমার ছেলেদের বেউজ্জিতের হাত থেকে রক্ষা করতে, আমারে মাফ করে দিস। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেন, এই প্রথম ধরেছে, আবার কাছে। পদ্মজা কোমল নরম, মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল রূপে বেরিয়ে এসে হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেন। মোর্শেদ হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরেন। কেটে যায় অনেক মুহূর্ত। নৌকা হাওরের পানির স্রোতে আরেকবার এদিক তো আরেকবার এদিক। বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নীরবতা ভেঙে পদ্মজা বলে, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবন সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নেই। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়। তাহলে জীবন সুখকর মুহূর্ত আসে না, আবার সুখ সর্বক্ষণ সাথে থাকে না। দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়ে পদ্মজার ডান হাতে চুমু দেন। চারটা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে। হাওড়ে বিশাল জনরাশি, কখনো ঢেউয়ের উতাল পাতাল, আবার কখনো মৃদু বাতাসের জলের উপর চাঁদের প্রতিচ্ছবি। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠকে ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণ নিলে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন। ওড়নার ঘোমটা আড়াল করে খোপা খুলে গেছে, পদ্মজার খেয়াল করেনি। হেমলতা খেয়াল করলো পদ্মজার চুল হাওরের জলে ডুবে আছে। তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামলে নিলেন। খোপা করে ঘোমটা টেনে নিয়ে বললেন, কখন খুলে গেছে খেয়ালই করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়েছেন এক মনে। পদ্মজা ডাকলে, আমলা, আম্মা। হেমলতা অশ্রুভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা গল্প শুনবি? পূর্ণা গল্প শুনতে ভালোবাসে। সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকুমকুম হয়ে বলে, কষ্টের গল্প? কিন্তু গল্প তো গল্পই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে বসেন। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দুই হাত জলে ভিজিয়ে হাত ধুয়ে নেন। এরপর একবার মসজিদের দিকে তাকান। পিছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণ মুখ গোমরা করে না বলতে যাচ্ছিল। পদ্মজা এক হাতে খপ করে আটকে ধরেন। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলো। আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী, মুখে তালাক দিল। বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হবেন না কেন? স্বামীর বাড়ি থেকে বের হয়ে যাওয়া অবিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়? আম্মা আব্বার বিয়ের 1.5 বছর হতে হানিয়াপার আগমন, তার 2 বছরের মাথায় আমার আগমন। সেদিন নিশ্চয়ই গাছে ফুল ফুটেছে। পদ্মজা বলল পুলকিত হয়ে। হেমলতা স্নান হারে বলল, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুচকেছিল। আমার বয়স যখন 3 মাস, আম্মার আগে
স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসেন। আব্বা তখন আর্থিক সমস্যা বেশি ছিল, দিনে 2 বেলা খাওয়া অসম্ভব ছিল। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর সাথে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাছ নদীতে পড়লেন, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু চলে আসেন আমাদের কাছে। আপা আর আমার দায়িত্ব নেন। হুট করে আব্বার আর্থিক অবস্থার উন্নতি ঘটে, গৃহস্থিতে রহমত ফিরে আসে। 5 বছর পর আম্মা ফিরে আসেন বিধ্বস্ত অবস্থায়। ফর্সা মুখের মারের চোটে দাগে দাগে বৃষ্টি হয়ে গেছে। শুধু একা আসেননি, 2 বছরের এক ছেলে নিয়ে ফিরে আসেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানেনি। আব্বা আম্মার আম্মা আবার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আমার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন করে নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না। আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত হতে থাকে। 6 বছর হতে স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানিয়াপা তখন স্কুলে পড়ে। আমি থামলেন কেন আম্মা, বলেন পদ্মজা অধৈর্য হয়ে। হেমলতা কুকটি করে বলল, আর বলতে ইচ্ছে করছে না আম্মার ব্যাপারে। আম্মা অনুতপ্ত, তখন আফসোস করেন, কাঁদেন, বলতে ভালো লাগছে না। শীতের বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে। চারটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বইটা দিয়ে জল টেনে যাচ্ছে। দূর নৌকা এগিয়ে যাচ্ছে সামনে। হেমলতা আবারও বলতে শুরু করলো। মেট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না। আব্বার জন্য ঢাকা কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠান। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হাঁ করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম। কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম। ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর। চোখের মনি ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হই। ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম যিশু। যিশু একদম রিমঝিমের আর এক রূপ। চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল 2 ভাইয়ের। যিশু ভাইয়া বলে ডাকতাম। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকে বিয়ে করতাম। পূর্ণ পদ্মজার খারাপ লাগছে শুনতে। না আম্মা, একস্বরে বলল দুজনে। পদ্মজা বলল, পরে কে গেছে আম্মা? তখন অলন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানী পৌঁছে যেতে। কলেজ ছুটির পর হানিয়াপা চিঠি পাই। পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়া সবেমাত্র রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিল মাছ ধরতে। আব্বার পাশের নৌকায় সুজন নামে এক ছেলে ছিল। আব্বার নৌকা আছে কয়েক দূরে। তখন ভারী বর্ষণ, বজ্রপাত হচ্ছিল একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়ে যান। দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায়। তারা আব্বাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে আব্বা কানে শুনতে পায় না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বিকেলের ট্রেনে অলন্দপুর নিয়ে যাবে। আমি তখন কাঁদছিলাম। একবার শুধু অলন্দপুর যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই দুর্ঘটনা। আটপাড়ায় পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরে দরজা তালা মারা, কেউ বাড়িতে নেই, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না, ঘরও বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম। চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে আম্মার চেঁচামেচিতে। যিশুভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বুঝিনি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন, হাতে নাতে ধরা পড়ার মতো। অবস্থা বেগতিক দেখে ভড়কে যায়, কিছু বলতে পারেনি। যিশুভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বুঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশুভাই খ্রিস্টান শুনে সবাই আরও খেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে চামড়া ছিলে ফেলে, রক্ত আসে গলগল করে। আমার তখন হুঁশ আসে, আমাকে বাঁচাতে এসে পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত ন্যাড়া মাথা, কী বিশ্রী রূপ। আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে। আব্বা শুনেছে, আমার দিকে হাঁ করে শুধু থেকেছিল। যিশুভাইকে অনেক মারধর করে। সেদিন রাতে আহত যিশুভাইকে ছুঁড়ে ফেলে দিয়ে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্ত মানুষ দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যুর কামনা করছি। একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করবো ভাবি। হাত পা বাঁধা ছিল, হাত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড়াতে থেকে একটার পর একটা, যাতে মরে যাই। যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিত, কেউ কেউ লাথি দিত। রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন অলন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়ালঘরে বন্দি ছিলাম। 2 দিন পর আমাকে ছাড়া পেয়ে
ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটে গিয়ে নদীতে ঝাঁপতে, কিন্তু পারিনি। শরীরে একটু শক্তি ছিল না। দৌড়ে পাড়া থেকে হুমড়ি খেয়ে পড়ি গোয়ালঘরের বাইরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে। মাটির পড়তে হাতের বাহুতে ছিঁড়ে গল গল করে রক্তধারা নামে। এই যে আমার হাতের বাহুর ডাকটা, এটা সেদিন হয়েছে। হেমলতা মেয়েদের ডাক্তার দেখানোর জন্য ঘুরে থাকান। দেখেন তার মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বললেন, তোরা মরা কান্না শুরু করছিস কেন? হেমলতার কথা শেষ হতে ঘূর্ণিঝড়ের মতো দুই মেয়ে ছুটে এসেন তার দিকে। নৌকো দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকো ধরেন। চিৎকার করে ওঠেন, আরে! কথা শেষ করতে পারেনি তার পূর্বে বুকে ঝাঁপিয়ে পড়েন দুই মেয়ে। জড়িয়ে ধরেন আম্মা আম্মা বলে কাঁদতে থাকেন। দুই মেয়ের এত শক্ত করে জড়িয়ে ধরেছে, হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে। থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদেই চলছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলে, নৌকা ঘোরাও। আর কিছু বলবো না, আর ঘুরবো না। পদ্মজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলে, আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বললেন, আমাদের এক ঘরে করে দেওয়া হয়। বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছে, সেটাও বন্ধ হয়ে যায়। কেউ আমাদের পরিবারের মুখ দেখতে চায় না, দেখলে এটা ওটা ছুড়ে দিত। বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়িতে ছিল। মামার বাড়ির পাশে বাড়িতে ডাক্তার ছিল একজন, আব্বাকে দেখাতে গিয়েছিল। হানিফার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে 7 মাস চলছে। আমার উপর আম্মার মার প্রতিদিন চলতে থাকে। আমার জন্য পরিবারে এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর দূর করে। হানি এবার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না, বিপদে আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসে, কোনো দাত্রী আসে না। আম্মা একাই যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল। সব মিলে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর দুয়েকের মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয়ে আল্লাহর রহমতে হাঁটাচলা করতে পারে। আগের মতো সব কিছু না বুঝলেও মোটামুটি বুঝতো। হানি এবার বিয়ে ঠিক হলো। বনিদি ঘর থেকে প্রস্তাব আছে, সত্য 5 বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল 5.5 বিঘা। আম্মা 5 বিঘা জমি দিয়ে হানি এবার বিয়ে দিলেন। সব কিছু স্বাভাবিক। যদি মাঝে মাঝে অনেক কথা শুনেছেন, একসময় আমার বিয়ে প্রস্তাব আছে, তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়। বিয়ের কয়েকদিনের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি। শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বলেন। মোর্শেদ চোখ দৃষ্টি নত হয়। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকান। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন, আব্বাকে ভুল বুঝিস না। ভালোবাসার উপর কিছু নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করছিল, কিন্তু আমাকে জানতে দেয়নি। একসময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছিল, তাই রাগ মেটাতো আমার উপর। আচ্ছা বাদ দে। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। অলন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল আসে, যারা যুদ্ধ করতে চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর 2 চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খাড়ি বাড়িতে। চারিদিকে অত্যাচার জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতাম। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করেছিলেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এ খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন। ট্রেনিংয়ে জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশনে সফল উড়িয়ে দেয়, অলন্দপুরে ক্যাম্প উড়িয়ে দেয়। এরপর চলে যায় আরেক এলাকায়, হাতে রাইফেল নিয়ে পরবর্তীতে অপারেশন নামি। তখন ধরা পড়ি পাকিস্তানিদের হাতে, বন্দি করে কারাগারে। স্বচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার, কি বর্বরতা তাকে। রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনও আছে। আরও কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগে আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুজনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়েছে। দেশ স্বাধীন হয়। চারিদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি মেয়ে, আরও অনেকেই ছিল। সেই হাসপাতালে ভর্তি ছিল যিশু। সে একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। 1 মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় সাথে সাথে রিমঝিম আর যিশু ভাই আসে। পথে বারবার করে বলে, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। অলন্তপুরে বাজারে নামিয়ে ওরা আর আসেনি। ফের যদি গ্রামের লোক দেখে ফেলে। কিন্তু আশঙ্কা ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়ি ফিরে তোর আব্বাকে দেখি। 3 মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে। মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাই আল্লাহর কাছে। ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মন ঘুম চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো, কিন্তু বদনাম রটে গেলো। অনেকে বলো তারা যিশুর সাথে আমাকে দেখেছে। এতদিন যিশুর কাছে ছিলাম, তারই সন্তান পদ্মজা। এর জন্য এত সুন্দর আর এত মিল।
তোদের আব্বাও বিশ্বাস করলো, আল্লাহ চাইলে সব পারে, কেউ বিশ্বাস করলো না। কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকে আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠোর হয়ে গেলাম। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেই। তোর সম্পর্কে কেউ কিছু বললে আসলে দাঁড়িয়ে তেড়ে যাই। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। এর মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন নলন্দপুরে। গ্রামে অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া একজন ফিরছিল, বদরুদ্দিন নাম। বদরুদ্দিন আর আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমি যুদ্ধে গিয়েছিলাম। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এই খবর শোনার পর সবাই মোটামুটি সমীহ করেছিলেন। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাঁপ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যে ফজরে আজান পড়বে। পদ্মজা পূর্ণা স্তব্ধ। এই দুনিয়া বাঁচার দুটি পথ, চুপ থাকো নয়তো প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলো, যাতে এই আবর্জনার প্রভাব আর কিছু না পচে। কি জানি কেন বসে হেমলতার শেষ কথাগুলো পদ্মজার রগে রগে শিহরণ হলো। সে দূর চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনের গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকো ঘুরাতে বলেন। মুর্শিদ নৌকো ঘুরায়। বাড়ি ফিরতে হবে। আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে। আগের উত্তেজনা আর কাজ করছে না। একটা ইঞ্জিন ট্রলারের শব্দ পাওয়া যায়। চারজন চৌকিতে তাকায় সেদিকে। ট্রলারে একজন লোক, আরেকজন ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ের মনে কিছু একটা বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটিকে দেখে পূর্ণার পিলে চমকে ওঠে। মরা মানুষ আর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমনভাবে। পরপর লোক দুটো মোড়ানো বস্তুটিকে ছুঁড়ে ফেলে বাড়িতে বসে চেঁচিয়ে কেড়ে কেড়ে। লোক দুটো তাকায়। এরপর দ্রুত ট্রলারের ভিতরে চলে যায়। মোর্শেদ বৈঠা দ্রুত চালিয়ে ধরতে পারল না। ট্রলার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। সেখানে সাদা কাপড় মোড়ানো ছিল, বস্তুটি ফেলা। সেখানে মোর্শেদ নৌকাটি পৌঁছাতে হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়েন। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে ওঠেন। আতঙ্কে নিয়ে পদ্মজার দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্ম ভেসে ওঠে, হাতে সাদা মোড়ানো বস্তুটি। পদ্মজা মুখ তুলে হেমলতাকে বলল, আম্মা, আমি ঠিক ভেবেছি এটা লাশ। পূর্ণা লাশ শুনতে কাঁপে ওঠে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রিরে নদীর জলে ভেসে আসছে দু হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে। চলবে পদ্মজা পর্ব ৮। পুরো গল্পটা প্লে লিস্টে পেয়ে যাবেন।